আমরা ভেরিয়েবল ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, তো ভেরিয়েবল ফোর্সেরই একটা ম্যাথ দেবো, আপনারা আমাকে সলভ করে দেখাবেন এখন, তারপরে আমরা আস্তে আস্তে ক্লাসে যাব। ঠিক আছে, তো কোশ্চেনটা সবাই একটু দেখি। একটা ফোর্স দেওয়া আছে, ফোর্সটা কত দেওয়া আছে? দেওয়া আছে এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আপনাকে একটা ফোর্স দেওয়া আছে। আচ্ছা, এই ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স নাকি ভেরিয়েবল ফোর্স? ভেরিয়েবল ফোর্স। কিভাবে বুঝবো এটা ভেরিয়েবল ফোর্স? বা এক্স ওয়াই জেড এর মান তো আমরা যে কোনোটা বসাতে পারবো। বসাতে পারি, তাই না? আমি মন চাইলে 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি। তো আমি আমার রেসপেক্টে আমার ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারি। যেহেতু এটা চেঞ্জেবল একটা ফোর্স, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? ভেরিয়েবল ফোর্স বলতে পারি। তো এখন আপনাকে ওয়ার্ক ডান বের করতে বলা হয়েছে, কৃতকাজ বের করতে বলা হয়েছে। কত থেকে কত পর্যন্ত? ধরেন কণাটা, কোনো কণা যদি 1, 2, 3 থেকে কোথায় যায়? সাপোজ ধরেন 4, 5, 6 পয়েন্টে যায়, 4, 5, 6 পয়েন্টে যায়, তাহলে আপনাকে এর কণাটির কৃতকাজ বের করতে বলা হয়েছে। কণাটির কৃতকাজ কত হবে? কত থেকে কত যাচ্ছে কণাটা? 1, 2, 3 থেকে 4, 5, 6 বিন্দুতে যাচ্ছে, এবং আমাকে ফোর্সটা দেওয়া আছে ভেরিয়েবল ফোর্স। চিন্তা করে দেখেন, আপনাদের ভেক্টর যখন পড়াইছিলাম এবং লাস্ট ক্লাসে এরকম একটা সলভ করাইছিলাম, সেখানে ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স দেওয়া ছিল। যখন কনস্ট্যান্ট ফোর্স দেওয়া ছিল তখন আপনি কি করেছিলেন? ডট প্রোডাক্ট দিয়ে এর সলিউশন বের করেছিলেন, তাই না? এখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করেছিলেন, দেন সেখানে আপনারা ডট প্রোডাক্ট করেছিলেন। কিন্তু এইখানে কিন্তু ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স না। ফোর্সটা কেমন টাইপের ফোর্স? ভেরিয়েবল ফোর্স। আর ভেরিয়েবল ফোর্সের জন্য কি করা লাগবে? ইন্টিগ্রেশন প্রসেস। গতকালকে আমরা দেখেছিলাম যে কিভাবে ইন্টিগ্রেশন প্রসেসগুলো করতে হয়। তো এটা থেকে সলভ করে আমাকে জানান এর অ্যান্সার কত হবে। 123 জুল। কত আসছে? 123। আচ্ছা, আমি জানি না এটার অ্যান্সার কত হবে, দেখি বাকিদের দেখেন কত আসে। আর সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই, হ্যাঁ, কত হয় আমরা দেখি কিভাবে সলভ করতে হবে। এটা যেহেতু ভেরিয়েবল ফোর্স, তাই না? তার মানে এখানে আমরা ফার্স্ট স্টেপ মাথায় আসবে যে এখানে ডট প্রোডাক্টে কাজ হবে না। ঠিক আছে, কারণ ফোর্সটা কোন ধরনের ফোর্স? ভেরিয়েবল ফোর্স। যেহেতু ভেরিয়েবল ফোর্স, আমাকে ইন্টিগ্রেশন প্রসেসে যেতে হবে। তার মানে ইন্টিগ্রেশন প্রসেসটা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে? এফ ডিএক্স প্লাস কত? এখানে প্লাস হবে হচ্ছে এফ এক্স ডিএক্স, তাই না? তারপরে লিখবো হচ্ছে এফ ওয়াই ডিওয়াই প্লাস হচ্ছে এফ জেড ডিজেড। এটা গতকালকে আমরা দেখাইছিলাম যে কিভাবে লিখছি এটা। ঠিক আছে, লাস্টের অংশটুকু যাদের দরকার ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। ভিডিও মনে হয় করা হয়েছিল লাস্টে এই পার্টটুকু। তাহলে এখানে পয়েন্টটা কি হবে? এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। আর এখানে পয়েন্টটা কি হবে? ওয়াই ইনিশিয়াল থেকে ওয়াই ফাইনাল। এবং এটা কি হবে? জেড ইনিশিয়াল থেকে জেড ফাইনাল। ঠিক আছে, তাহলে এখানে এফ এক্সটা কত? এফ এক্স কত দেওয়া আছে? এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমি এফ এক্স এর ভ্যালুটা কত বসাবো? এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এখানে ইনিশিয়ালি কত থেকে শুরু করছে? এক্স কম্পোনেন্টটা 1 থেকে 4 এ গেছে, তাই না? আমরা লিমিটটা বসাবো কিভাবে? 1 থেকে 4 এ গেছে, তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট কত? 1, ফাইনাল পয়েন্ট কত? 4। তারপরেরটা ঠিক সিমিলারলি কিভাবে হবে? এফ ওয়াই কত? সিমিলারলি এখানে আমাকে ওয়াই দেওয়া আছে, ওয়াই স্কোয়ার দেওয়া আছে, দেন ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে ওয়াই ইনিশিয়াল কত হবে? 2। 2 থেকে কোথায় গেছে কণাটা? 5 এ গেছে, তাই না? তাহলে এখানে 2 to 5। যারা নতুন এটা তো বুঝতে পারতেছি, তাই না? এটা কত? এক্স আই ওয়াই আই জেড আই। আর এই পয়েন্টটাকে আমরা কি বলবো? এক্স এফ ওয়াই এফ জেড এফ। তাহলে এটা এইভাবে লেখা যায়। জেড পয়েন্ট কত দেওয়া আছে? 3। ইনিশিয়ালি 3 থেকে কোথায় গেছে? 6 এ গেছে। এবং এখানে এফ জেড কত হবে? এফ জেড দেওয়া আছে সিমিলারলি জেড স্কোয়ার ইন্টু কত? ডিজেড। তাহলে আমরা এবার তো ইন্টিগ্রেশন প্রসেস আমাদের, তাই না? ইন্টিগ্রেশন তো করতে পারি কিভাবে? যে ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাটা কি? যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে তাহলে কি আসবে?
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই n কত plus 1 আসবে divided by n plus 1 ওয়ান, আরেকটা কি থাকবে প্লাস সি থাকবে, বাট আমরা যখন plus c ডিফাইনাইট থাকবে। হ্যাঁ ডিফাইনাইট ইন্টিগ্রেশন করব তখন প্লাস সি মাইনাস সি কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, তাই না? এবার এটাকে এই ভ্যালুটাকে আমি যদি বসাই তাহলে এখানে কি আছে, স্কোয়ার আছে না, তার মানে যদি এক্স স্কোয়ার ডিএক্স করি তাহলে কত আসবে এখানে, এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই কত, টু প্লাস ওয়ান, তাই না? তাহলে এক্স কিউব বাই থ্রি আসবে। ওকে, তাহলে আমরা এখানে লিখব কত, এক্স কিউব বাই থ্রি। দেন কত আসবে আমাদের, থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট কত এখানে ওয়ান, আপার লিমিট কত ফোর, ঠিক আছে? তারপরে আসেন এখানে এটাও যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটাকেও আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, ওয়াই কিউব ডিভাইডেড বাই টু, আপার লিমিট এবং লোয়ার লিমিট কত ফাইভ, আর নিচে কত টু, দেন প্লাস কত আসবে এখানে, জেড কিউব বাই কত, জেড কিউব বাই থ্রি। আচ্ছা এখানে টু না হয়ে কত হবে, থ্রি হবে, তাই না? y cube by 3 থ্রি হবে হবে, ওকে। তাহলে এখানে কত আসবে, থ্রি টু সিক্স। তাহলে এই জিনিসটা তো আমরা সবাই ধরতে পারছি, তাই না? তাহলে এটা যদি বুঝতে পারি, এবার আমাকে ক্যালকুলেশন কি করতে হবে, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিতে হবে। তাহলে এখানে আপার লিমিট কত, ফোর, তাহলে আপার লিমিট এক্সের জায়গায় আমি কত বসাবো, ফোর বসাবো, ফোর কিউব ডিভাইডেড বাই কত, থ্রি, মাইনাস কত দিতে হবে, লোয়ার লিমিট, বিয়োগ করতে হবে কত, লোয়ার লিমিট। লোয়ার লিমিটে এখানে কত আছে, এক্সের জায়গায় ওয়ান আসবে, ওয়ানের উপরে কিউব দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা, ডিভাইডেড বাই কত, থ্রি, তাই না? তাহলে সিমিলারলি আমাকে সবগুলো এইগুলো বসাইতে হবে। প্লাস কি বসাবো আমি, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দেবো। আপার লিমিট কত এখানে, ফাইভ টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে আসবে কত, ফাইভ টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই কত, থ্রি। তারপর আমরা কি সাইন দেবো, মাইনাস সাইন, এবার লোয়ার লিমিটটা বাদ দেবো, তাহলে কত আসবে এখানে, ওয়াই টু কিউব ডিভাইডেড বাই কত, থ্রি, ওয়াই জায়গায় কত বসাবো এখানে, টু। দেন আবার সিমিলারলি আমাকে কি করতে হবে, জেড এরটা বসাইতে হবে, তাহলে কত কত বসাবো, আপার লিমিট কত, সিক্স, তাহলে জেড এর জায়গায় কত আসবে, সিক্স আসবে, তাহলে সিক্স কিউব ডিভাইডেড বাই কত, থ্রি, মাইনাস কত আসবে, জেড এর জায়গায় এবার থ্রি হবে, তাহলে থ্রি কিউব ডিভাইডেড বাই কত, থ্রি। তাহলে এবার এইটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসে, 123 হ্যাঁ 123। বিশ্বাস করলাম আপনাদের উপরে, ওকে। তাহলে এত জুল আসবে, এটা কত, হ্যাঁ কি, এটাই আসছে। আচ্ছা হ্যাঁ নিউজটাতেরও এটাই আসছে, তার মানে এটাই হওয়ার কথা। সবাই কি বুঝতে পেরেছি, কারো কোনো জি। কনফিউশন বা জি কোনো ভাইয়া। কোশ্চেন? যারা নতুন আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে এটাকে আমি এবার স্লাইডটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আরেকটা কোশ্চেন দিই, এটা সলভ করেন। দেখেন এই কোশ্চেনগুলোর পরেই কিন্তু এই কোশ্চেনগুলো থেকেই দেখবেন আপনাদেরকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে আরেক জায়গায়। সো প্রত্যেকটা কোশ্চেন কনসেন্ট্রেশন সহকারে সলভ করার ট্রাই করেন। আপনাকে আরেকটা ভেরিয়েবল ফোর্স দেওয়া আছে, সেটা কত, যেমন ধরেন যে থ্রি এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার জে ক্যাপ। আচ্ছা এটা ভেরিয়েবল ফোর্স কিনা এটা কিভাবে বুঝবো, আমি বলছি বলে বুঝবেন নাকি অন্য কোনোভাবে বুঝার এভাবে আছে? মান দেওয়া যাবে। হ্যাঁ তার মানে এক্স ওয়াই এর ভ্যালুগুলো আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এই যে এগুলা বারবার বলে দিচ্ছি, তারপরেও কিন্তু আপনারা পরীক্ষার হলে ওই ডিফারেন্সিয়েশন করে অর্থাৎ ডট প্রোডাক্ট করে চলে আসেন, ডট গুণফল করে ভুল করেন, ঠিক আছে? এই জন্য আমি প্রত্যেকটা ম্যাথের আগে সেই পুরানো কথাগুলো বারবার বলে যাই যেন আপনাদের রিকল হয়। কৃত কাজ বের করতে বলা হয়েছে, কৃত কাজ নির্ণয় করো। যখন কণাটি 1 পয়েন্ট থেকে 1,1 থেকে 3,4 বিন্দুতে যায়, 3,4 বিন্দুতে যায়। কৃতকাজ নির্ণয় করতে বলা হয়েছে যখন কোনো কণা 1,1 বিন্দু থেকে 3,4 বিন্দুতে যায়। আনসার কি 110? 110, ভেরি গুড। 110 এটাই হচ্ছে রাইট অ্যান্সার, ভেরি গুড। তাহলে এখানে কি করতে হবে, সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই। ডাব্লিউটা বের করব, কিভাবে বের করব,
fx dx, আমি এবার ডিরেক্ট করে দিই, হ্যাঁ। fx এর ভ্যালুটা কত এখানে 3x স্কোয়ার, তাহলে লিখব 3x স্কোয়ার dx কত থেকে কত 1 থেকে 3, তাহলে আমরা এখানে লিখব 1 থেকে 3, তাই না। ইনিশিয়ালি এটা কত 1 এবং এখানে কত গেছে 3 গেছে, এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেটাই তো, তাই না। তারপরে কত আসবে fy dy, fy এর ভ্যালু কত দেওয়া আছে 4y স্কোয়ার dy, তাহলে কত থেকে কত গেছে 1 থেকে 4 এ চলে গেছে, তাহলে 1 থেকে 4। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমি যার রেসপেক্টে কি করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সামেশন করতেছি। ইন্টিগ্রেশনের মিনিংটা কি সবাই তো জানি, তাই না। আগে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, দেন সেটাকে কি করে যোগ করে, এটাই হচ্ছে কি ইন্টিগ্রেশনের মিনিং। তাহলে দেখেন এখানে আমি এবার কার রেসপেক্টে করতেছি এক্স এর রেসপেক্টে না, তাহলে এক্স বাদে যেগুলো থাকবে এটা আমার জন্য কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম। এবার এইটাকে আমরা ভেঙেই লিখি, আপনারা তো এইগুলা তাহলে ধরতে পারবেন না, তাহলে কত আসবে এখানে ভাই 1 আমার to 3 110 আসছে। হ্যাঁ 110ই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এই যে এখানে 4 কি কনস্ট্যান্ট, তাহলে 4টাকে আমি বাইরে নিয়ে আসবো, কারণ dy এর রেসপেক্টে y ছাড়া বাকি সব কিছু থাকবে কি কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে 1 to 4 এখানে কত আসবে y স্কোয়ার dy। এবার এই যে এটা আগের এক্স স্কোয়ার ডিএক্স সেম প্রসেস না, তাহলে কত আসবে এটা ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 আসবে, একটু আগেই তো দেখায় আসলাম এক্স কিউব বাই 3, দেন আমরা কি বসাবো আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে এখানে লোয়ার লিমিট কত 1, আপার লিমিট হচ্ছে 3, তারপরে প্লাস 4, এখানে কত আবার ওয়াই স্কোয়ার আছে, তাহলে সিমিলার পয়েন্ট যে ওয়াই কিউব ডিভাইডেড বাই কত আসবে 3 আসবে, দেন এটার লোয়ার লিমিট কত 1, আপার লিমিট হচ্ছে 4। এবার কি করব আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দেব, তাহলে 3 কমন নিলাম, 3 তো কমন বাহিরে আসেই, তাহলে এখানে x এর জায়গায় আমি কত বসাবো ইনিশিয়ালি 3 বসাবো, 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে কত 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই কত 3, ওকে। দেন কত আসবে প্লাস 4, এখান থেকে আমরা কি লিখবো যে 4 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই কত 3 মাইনাস কত লোয়ার লিমিট বসবে 1 ডিভাইডেড বাই কত 3, 1 কিউব লেখার যেই কথা 1 লেখা তো সেম কথা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দুইজনের অ্যান্সার যেহেতু 110 আসছে, তার মানে এটার অ্যান্সার কত আসবে 110 জুলই হবে। ওকে সবাই তো এটা বুঝতে পেরেছি। এবার আরেকটা কোশ্চেন দেব, এটা সলভ করে দেখান তো। এটা যে সলভ করতে পারবেন সে তার জন্য হচ্ছে ভেরি ভেরি গুড, ঠিক আছে। না করতে পারলে আরো ভেরি গুড। এফ ভেক্টর দেওয়া আছে কত ওয়াই আই ক্যাপ, একটা ফোর্স দেওয়া আছে, এটা কোন ধরনের ফোর্স একটা ভেরিয়েবল ফোর্স, ঠিক আছে। আপনাকে কৃত কাজ বের করতে বলা হয়েছে, কৃত কাজ নির্ণয় করো কত থেকে কত 0,0 থেকে 1,1 এ, যখন কণাটি ডিসপ্লেসমেন্ট হয় কত 0,0 থেকে 1,1 এ, তখন আপনাকে কণাটার কৃতকাজ নির্ণয় করতে বলা হয়েছে। দেখি কে কত দ্রুত অ্যান্সার করতে পারে। কত হবে অ্যান্সার? এত ছোট্ট একটা কোশ্চেন, এতক্ষণ বড় বড় কোশ্চেনগুলো সলভ করে ফেললেন। ভাই অ্যানসার 1। অ্যান্সার 1 আসছে, আচ্ছা। আর কেউ? কাঠগোলাপ আপনার কত আসছে অ্যান্সার? 1 আসছে, সবার 1 আসতেছে অ্যান্সার। নুসরাত ইসরাত আপনাদের? আচ্ছা তারা এখনো প্রসেসিং এ আছে। সুস্মিতা, রুদ্র, লামিয়া বলেন কত হবে অ্যান্সার?
আমার তো হাফ আসে, এখন জানি না কোথায় ভুল করছি। হাফ আসে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন বাকিরা হচ্ছে যে প্রসেসিং এ আছে তাদের অ্যান্সার নিয়ে। এবার আসেন, আদৌ এটার কি ওয়ার্ক ডান বের করা সম্ভব হবে? এটার যদি কাজ বের করতে বলি আদৌ কি সম্ভব, সেটা হচ্ছে সব থেকে বড় একটা কোশ্চেন, সম্ভব কিনা। ভাই y এর ইন্টিগ্রেশন কি হবে? i ক্যাপ এর সাথে তো সবসময় x থাকে অনেক মানে ভেরি গুড, সবসময়। আই ক্যাপের সাথে ডিএক্স থাকবে, এটা ধরে নিছি। এখন ওয়াই এর ইন্টিগ্রেশন কি হবে সেটাই তো প্রবলেম, তাই না? অনেকে কিন্তু এটা ইন্টিগ্রেশন করেও ফেলেছে। এখন কথা হচ্ছে যে এটার আদৌ কি সম্ভব কিনা, এটা থেকে আসলে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্কিংয়ে যাব এবং যেখান থেকে কোশ্চেন হয়, ঠিক আছে? মানে ওই টপিক্সটা ইম্পর্টেন্ট একটা টপিক্স। দেখেন আমরা এটার ওয়ার্ক ডান কি লিখবো, ওয়ার্ক ডান লিখবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই ডিএক্স। এটাতে তো কারো কোনো কনফিউশন নাই। ওয়ার্ক ডান কি লিখবো, যেহেতু এটা ভেরিয়েবল ফোর্স তার মানে ইন্টিগ্রেশন তো মাস্ট বি করাই লাগবে। ইন্টিগ্রেশন করব, ওকে ইন্টিগ্রেশন সাইন দিলাম। এখানে কত আছে, ওয়াই ডিএক্স আছে, তাই না? এফ এক্স এর ফোর্সটা কত, ওয়াই, এবং আই দ্বারা আমরা কি বুঝতেছি, এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে সেটা ডিএক্স হবে। এখন এটার কি আমি ইন্টিগ্রেশন করতে পারবো? পারবো না, কিন্তু হবে না, তাই না? কখন হবে আসলে এটা, হবে না কেন আর কখন হবে? হবে না তার কারণ হচ্ছে এখানে ভাইয়া এক্স এর একটা ওয়াই কথা এবং, স্যার, হ্যাঁ বলেন। ভাইয়া এখানে যদি আমরা y কে চলক হিসেবে ধরি তাহলে তো সেক্ষেত্রে এক্স ওয়াই হচ্ছে। হ্যাঁ, ওয়াই কে চলক হিসেবে ধরলে এক্স ওয়াই কিভাবে হচ্ছে? চলকের ভাইয়া সাথে x ওয়াইটা তো বের হয়ে আসবে, আর তখন যদি আমরা এক্স এর সমাকলন করি তাহলে মানে ওয়াই সমান সমান এক্স বলতে চাচ্ছেন, তাই? ভাইয়া আমি বলতেছি না এই ভাইয়া যে y কে বাইরে যদি ধ্রুবক ধরে ওয়াইটা নিয়ে আসি, হ্যাঁ, ওয়াইটাকে নিয়ে ওয়াই আসবেন। তো আচ্ছা যদি তারপরে আপনি পয়েন্টগুলোকে কিভাবে বসাবেন? আপনার তো এক্স এবং ওয়াই পয়েন্ট দেওয়া আছে, তাই না? এটা আসলে ইন্টিগ্রেশনটা সম্ভব না, ঠিক আছে? আসলে কখন সম্ভব হইতো, আপনার এখানে ভেরিয়েবল দেওয়া আছে কি, ডিএক্স। ভেরিয়েবল দেওয়া আছে কোনটা, এক্স এর রেসপেক্টে, তার মানে এইখানে ওয়াই এর সাথে এক্স এর কোনো না কোনো একটা সম্পর্ক থাকার প্রয়োজন ছিল। ওয়াই এর সাথে এক্স এর একটা রিলেশন থাকার দরকার ছিল। যদি রিলেশন থাকে সেখানে আপনি কি করতে পারবেন, ইন্টিগ্রেশন করতে পারবেন। বাট ওয়াই এর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে এক্স এর, তাহলে তো এটার ইন্টিগ্রেশন করতে পারবেন না, তাই না? আসলে ঘটনাটা এটাই দাঁড়াচ্ছে। এখন সাপোজ ধরেন যে আমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বলি, কত বললাম, ওয়াই সমান সমান হচ্ছে এক্স। আচ্ছা ওয়াই সমান সমান এক্স আমি কিভাবে বলতেছি, দেখেন সাপোজ ধরেন আমি এইটার একটা গ্রাফ আঁকতে যাচ্ছি, তাইলে উপরের অ্যাক্সিসটা কি হবে, ওয়াই। ভালো করে কনসেন্ট্রেশন দেবো এইখানে, ঠিক আছে? উপরের অ্যাক্সিসটা কি, ওয়াই এর অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসটা কি, এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তো এটা যদি ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস হয়, তাহলে ওয়াই সমান সমান এক্স, এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ কেমন হবে? আমরা যদি বলি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটার গ্রাফ কেমন হয় মনে নেই? সরলরেখা। সরল রেখা, বাট যেহেতু সি সরলরেখা পয়েন্ট, তার মানে একটা উপর থেকে কি করবে, একটা মূল মূল বিন্দু বিন্দুগামী। এটা মূল মূল বিন্দু বিন্দুগামী হবে না। এখানে তো কি আছে, প্লাস সি আছে না? তার মানে কি করবে, এই একটা সি ইন্টারসেকশন পয়েন্ট থাকবে, দেন সেখান থেকে যাবে। বাট আমি যদি প্লাস সিটাকে জিরো করে দেই, তখন সেটা কি আসবে, মূল বিন্দুগামী হবে। এম আই রাইট? আচ্ছা এইখানে ঢাল কত, এটাই হচ্ছে তার স্লোপ। যে কোনো আমি যদি তিনটা পয়েন্ট নিয়ে টেনজেন্ট ড্র করি, তাহলে ওইটাই তো কি, তার ঢাল আসতেছে। তাহলে এম ইজ ইকুয়াল টু কত, টেন থিটা। এখন এইটার ঢাল যদি 1 হয়, সাপোজ এই যে এখানে আমি এটা লিখেছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এখানে এম কত, এটাকে যদি ভাঙায় লিখি তাহলে এম কত আসবে, 1 আসবে না? 1 ইন্টু এক্স বলতে পারি না? 1 আসবে। তাহলে এটার ঢাল কত হবে, স্লোপ কত আসবে, 1 আসবে। কিন্তু এটা আসলে কোন রেখার সমীকরণ হবে, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে না? এটা কি বুঝতে পারতাছি? তাহলে এখানে এটা কি, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সমীকরণটা কি, y ইজ ইকুয়াল টু এক্স। এগুলো তো বুঝি, তাই না? গ্রাফে তো পড়াইছিলাম না এইসব জিনিস। আর এইটা সিম্পল একটা গ্রাফ, y ইজ ইকুয়াল টু এম এক্স কত,
এটা জানি, এটা। তাহলে m এর ভ্যালু যদি 1 হয় তাও তো আমরা এই ঢালটাই পাবো, এই স্লোপ, এই রেখাটাই পাবো তো, তাই না? তাহলে এখানে এর রেখা কোনটা? এইটা, ঠিক আছে। এখন দেখেন আমি y ইজ ইকুয়াল টু যে x বললাম, এটা আসলে কতটুকু ভ্যালিড কিনা। এখানে আমি y ইজ ইকুয়াল টু x না বললে তো x স্কোয়ারও বলতে পারতাম, x কিউবও বলতে পারতাম, 2xও বলতে পারতাম, 3xও বলতে পারতাম। তাহলে ওইগুলা না বলে আমি কেন y ইজ ইকুয়াল টু x বলছি? দেখেন আমি যখন x এর ভ্যালু 0 বসাবো তখন y এর ভ্যালু কত পাবো? 0 পাবো না? তার মানে এটা সত্য। আমি যখন x এর ভ্যালু 1 বসাবো তখন y এর ভ্যালু কত পাবো? এখানে বসাইলে 1ই তো পাবো, এবং y কিন্তু পাচ্ছি। তার মানে আমি y ইজ ইকুয়াল টু x বলতে পারি। ওকে, তাহলে এটা যদি বলতে পারি তার মানে এই পয়েন্টটা হচ্ছে 0,0 পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে 1,1 পয়েন্ট। এটাই তো 0,0 থেকে 1,1 পয়েন্টই তো নিতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, 0,0 থেকে 1,1 এ যাচ্ছে। এবার এটার আমি যদি ওয়ার্ক ডান বের করতে বলি তাহলে কত আসবে? x, y এর ভ্যালু তো x dx, তাহলে ইন্টিগ্রেশন x dx মানে কত? এখানে মনে মনে 1 আছে না? তাহলে কত আসবে? x স্কোয়ার বাই 2। এরপরে আমরা কি বসাবো? আপার লিমিট লোয়ার লিমিট না? তাহলে এটা কত থেকে কততে গেছে? 0 থেকে পার্টিকেলটা 1 এ গেছে। এই যে x যখন 0 ছিল তখন পার্টিকেলটা কোথায় গেছে? 1 এ গেছে। dx এর জন্য বসাচ্ছি না? তাহলে 0 থেকে 1 হবে। তাহলে এটার লিমিট যদি 0 থেকে 1 হয় তাহলে এখানে আমরা কি বসাবো? 0 to 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 1/2। তার মানে এটার রেজাল্ট কত পাচ্ছি? হাফ জুল পাচ্ছি। আচ্ছা, আমি কি y ইজ ইকুয়াল টু x স্কোয়ার বলতে পারতাম না? দেখেন তো, আমি যদি x এর ভ্যালু 0 বসাই, y এর ভ্যালু 0, x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে y এর ভ্যালু 1। এটাও তো সত্য, সত্য কিনা বলেন তো? হ্যাঁ অথবা না বলি? জি এটাও সত্য। জি ভেরি গুড। তার মানে এটাও যদি সত্য হয়, আচ্ছা এইটার এই যে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার এর গ্রাফটা কেমন হয়? প্যারাবোলা টাইপের হয় না? তার মানে এইটা কি? এই যে এই গ্রাফটার জন্য, ঠিক না? তাহলে এই গ্রাফটার জন্য যদি হয় তার মানে এবার পার্টিকেলটা কোন পথে যাচ্ছে? এখান থেকে শুরু করে এইভাবে যাচ্ছে। আচ্ছা, এইভাবে যদি যায় এখন তার ওয়ার্ক ডানটা আমি বের করতে পারবো না। তাহলে কত আসবে? y এর জায়গায় কত বসাবো? x স্কোয়ার dx। তাহলে কত? 0 to 1। তাহলে এখানে কত আসবে ক্যালকুলেশন করলে? x কিউব বাই 3, ঠিক আছে। দেন এটা কত থেকে কত? 0 থেকে 1 পয়েন্ট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? 1/3 আসবে না? তাহলে এইখানে পাচ্ছি কত? 1/3 জুল। কথাটা বুঝেন? একবার পাচ্ছি কত? হাফ। একবার পাচ্ছি কত? 1/3 জুল। আচ্ছা, আমি কি চাইলে y ইজ ইকুয়াল টু এক্স কিউব নিতে পারতাম না? y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 নিতে পারতাম না? y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n সংখ্যক পর্যন্ত নিতে পারতাম না? পারতাম কিনা? অবশ্যই পারতাম, জি নিতে পারতাম। নিতে পারতাম। কিন্তু তার মানে ওই যে এগুলো আমি ভিন্ন ভিন্নভাবে নিচ্ছি, একবার y ইজ ইকুয়াল টু এক্স নিচ্ছি, একবার y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার নিচ্ছি, y ইজ ইকুয়াল টু এক্স কিউব নিচ্ছি। আসলে ওইগুলার জন্য আমার যে রাস্তাটা পাচ্ছি এগুলা প্রত্যেকটা সময়ে কি একই রাস্তা পাবো নাকি ভিন্ন ভিন্ন রাস্তা পাবো? ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন আলাদা রাস্তা আলাদা। পাবো। তার মানে এমনও কিছু ফোর্স আছে যেগুলোর জন্য ওয়ার্ক ডান কি আসে? পথের উপর ডিপেন্ড করে। ওই পথ অনুযায়ী রেজাল্টটা কি করা থাকে? ডিফাইন করা থাকে। আমরা এতক্ষণ যাবত যতগুলা ফোর্স সম্পর্কে পড়েছিলাম পথটা কিন্তু নির্দিষ্ট ছিল। এতদিন যাবত অর্থাৎ গত ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত যতগুলো আপনারা ভেরিয়েবল ফোর্স নিয়ে কাজ করেছেন সবগুলোর মধ্যে পথ নির্দিষ্ট ছিল। ছিল ভেরিয়েবল ফোর্স, বাট পথটা কি ছিল? নির্দিষ্ট করা ছিল। আর যখনই এই টাইপের কোশ্চেন দেখলাম তখনই দেখতেছি যে কি এখানে পথ নির্দিষ্ট করা নাই। তার মানে এক এক পথের উপরে কি করবে? ওয়ার্ক ডান এক এক রকম আসবে, বা এক এক পথের উপরে ফোর্স কি হবে? এক এক রকম হবে। কথাগুলো কি বুঝতে পারতাছি? তার মানে এমনও এক ধরনের ফোর্স আছে যেগুলো কি পথের উপর ডিপেন্ড করে, আবার এরকম টাইপেরও ফোর্স আছে যেগুলো পথের উপর ডিপেন্ড করে না।
যেগুলো কি করবে, পথের উপর ডিপেন্ড করবে না, পথের উপর নির্ভর করবে না, সেগুলোকে আমরা সংরক্ষণশীল বলবো, এবং এটাই সত্য। আর যেটা পথের উপর ডিপেন্ড করবে সেগুলোকে আমরা কি বলবো, অসংরক্ষণশীল বল বলবো। আচ্ছা, এবার আসেন, তার মানে সংরক্ষণশীল বল পথের উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, তাহলে কার উপর ডিপেন্ড করে? কথাটা দাঁড়াচ্ছে না যে তাহলে কার উপর ডিপেন্ড করবে? সংরক্ষণশীল বল যেহেতু পথের উপর ডিপেন্ড করে না, সেহেতু সে ডিপেন্ড করবে তার ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল পজিশন কোনটা? শুরুর যে অবস্থাটা, এটাকেই তো আমরা ইনিশিয়াল পজিশন বলি, আর এটাকে কি বলি, ফাইনাল পজিশন বলি না? তাহলে ওই আগেরগুলোর জন্য তো আমরা ইনিশিয়াল ফাইনাল ডিফাইন করতে পারি। তার মানে সেটা শুধু ডিপেন্ড করবে কার উপরে? ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপরে। কোনো কিছু লেখা দরকার না, আগে কথাগুলো শুনেন। আর অসংরক্ষণশীল বল যেহেতু পথের উপর ডিপেন্ড করে এবং তার সাথে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপরও ডিপেন্ড করে। কথাটা ক্লিয়ার? এবার আসেন যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। সংরক্ষণশীল বল কোনটা? যেটা পথের উপর নির্ভর করতেছে না, সেটার দ্বারা কৃত কাজ আমি সবসময় 0 পাবো। কি পাবো? মোট যে কৃত কাজ সেটা আমি 0 পাবো। কিভাবে পাবো? সব জিনিসগুলো লিখাবো, বুঝাবো, সমস্যা নেই। আর নন কনজারভেটিভ ফোর্স পথের উপর ডিপেন্ড করবে, সেটার দ্বারা কৃত কাজ কখনো 0 হবে না। ঠিক আছে, এবার আসেন এই সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের উদাহরণ কি কি হতে পারে? সংরক্ষণশীল বলের উদাহরণ হতে পারে আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে হচ্ছে আপনার আইডিয়াল স্প্রিং ফোর্স, স্প্রিং বল যেটাকে বলেন, তারপরে হচ্ছে ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল, ম্যাগনেটিক ফোর্স মানে হচ্ছে ম্যাগনেটিক বল। আর অসংরক্ষণশীল বলের উদাহরণ কি হতে পারে? ঘর্ষণ বল, একদম বেস্ট একটা এক্সাম্পল। ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ। এগুলো কিভাবে আসতেছে অবশ্যই দেখাবো। ঠিক আছে, তাহলে এইটা সবাই এখান থেকে যতটুকু পর্যন্ত লিখাইছি এইটুকু আগে লিখেন। লিখার পরে আমি স্টার দিয়ে যে লাইনগুলো বলবো সেই লাইনগুলো সবাই নিচে নিচে লিখবেন। কিছু বলের জন্য পথের প্রয়োজন হয়, আবার কিছু বলের জন্য পথের প্রয়োজন হয় না। এই লাইনটা লেখার দরকার নাই, কিছু বলের জন্য পথের প্রয়োজন হয়। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে তারপরে লিখেন, তাই আমরা বলগুলোকে দুইটা ভাগে বা দুইটা টাইপে ভাগ করতে পারি, বা দুইটা টাইপে আলাদা করতে পারি, যেভাবে ইচ্ছা লিখেন। ঠিক আছে, তাই বলগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন যেমন দিয়ে লিখেন, 1 নাম্বার হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ইংলিশটা লিখবেন কনজারভেটিভ, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি এখানে। 1 নাম্বার কি? কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্সের ঠিক ডান পাশে লিখবেন ব্র্যাকেট দিয়ে সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, ঠিক আছে। তারপরে নিচে লিখবেন নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স ব্র্যাকেটে লিখবেন অসংরক্ষণশীল বল। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে বলেন, লেখা শেষ হলে। জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসেন, দুইটা আমরা ভাগ করব, যে আমরা পার্থক্য লিখতাম না, ঠিক আছে, ওইভাবে পার্থক্য করি। দুই পাশে না একটা বক্সকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিই সবাই। আমি বলবো আপনারা লিখবেন, ঠিক আছে। জাস্ট ভাগটা দেখায় দিই, একটু বড় করে কইরেন, ঠিক আছে। আমারটা তো তারা বাঁকা হবে, এটা আমি নিজেও বুঝতেছি, আপনারা একটু সুন্দর করে উঠায় ফেলেন। এক পাশে লিখেন, এই পাশে লিখেন হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্সে বাংলা মানেটা কি? সংরক্ষণশীল বল। আর এটা কি আসবে? নন কনজারভেটিভ ফোর্স। তাহলে এটা কি হবে? অসংরক্ষণশীল বল হবে। কনজারভেটিভ ফোর্স পথের উপর নির্ভর করে না, কিন্তু
ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপর নির্ভর করে। লেখা হয়েছে এটা? জি ভাইয়া। আচ্ছা, এবার নন কনজারভেটিভে লিখবেন, রোমান হরফে 1 দিবেন, তারপরে লিখবেন যে নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল পথের উপর নির্ভর করে এবং তার সাথে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপরও নির্ভর করে। লেখা হয়েছে? জি। জি ভাইয়া। ভেরি গুড। এবার আসেন 2 নাম্বার দিয়ে লিখবেন রোমান হরফে নিচে, অর্থাৎ কনজারভেটিভ ফোর্সের জায়গায় সেখানে লিখবেন যে পূর্ণ চক্রের জন্য সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। পূর্ণ চক্রের জন্য সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। পূর্ণ চক্রের জন্য সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। লেখা হয়েছে? ফার্স্ট লিখবেন একটু। হ্যাঁ। আর অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজে যায় কি লিখবেন? অসংরক্ষণশীল বলটা। তাহলে এখানে লিখবেন যে পূর্ণ চক্রের জন্য কৃতকাজ নন জিরো থাকে, মানে জিরো হয় না। ঠিক আছে? তারপরে রোমান হরফে 3 নাম্বার দিয়ে লিখেন এক্সাম্পল, উদাহরণ, কনজারভেটিভ ফোর্সের উদাহরণ কোনগুলো সেগুলো লিখবেন। যে প্রথমটা লিখবেন গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের বাংলা মিনিং কি লিখবেন? মহাকর্ষ মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল, তাই না? তাহলে লিখবেন যে প্রথমে লিখবেন গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে কমা দিয়ে লিখবেন আইডিয়াল স্প্রিং ফোর্স। মানে আইডিয়াল, আইডিয়াল মানে কি? আদর্শ স্প্রিং বল। আদর্শ স্প্রিং বল। তারপরে কমা দিয়ে লিখবেন ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল। দেন কমা দিয়ে লিখবেন ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল। ওকে? আর নন কনজারভেটিভ ফোর্সের জায়গায় লিখবেন যে ঘর্ষণ বল। গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল, আইডিয়াল স্প্রিং ফোর্স, আদর্শ স্প্রিং বল। এই 2টা কেস আমরা এখানে দেখব এই চ্যাপ্টারের মধ্যে। বাকি যে 2টা আছে, ইলেকট্রিক ফোর্স বলেন, ম্যাগনেটিক ফোর্স বলেন, এগুলো কোথায় দেখবেন বলেন তো? ইলেকট্রিক ফোর্সটা কোথায় দেখবেন? কারেন্ট চ্যাপ্টারে। কারেন্ট চ্যাপ্টারে না, স্থির তড়িতে দেখবেন একটা, চুম্বক চ্যাপ্টারের মধ্যে দেখবেন একটা। বুঝতে পারছেন? এগুলা তখন ওইখানে বিশ্লেষণ করা হবে। ওকে? এবার আসেন ফ্রিকশন, তো এখানে দেখবেন নন কনজারভেটিভ ফোর্স কিভাবে। ওকে? আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখান দিয়ে কিন্তু এমসিকিউ আসে। এবার চলেন যে এই যে এতগুলা লাইন লিখাইলাম, এই সবগুলা লাইনের ব্যাখ্যা করব এখন কিভাবে কি হচ্ছে। আসেন প্রথমটা কি শিখব? প্রথমটা জানবো হচ্ছে কনজারভেটিভ ফোর্স সম্পর্কে। কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স বলতে কি বুঝি? সংরক্ষণশীল বল, তাই না? আচ্ছা, এখানে যে লাইনটা লিখাইছি এটা কি পথের উপর ডিপেন্ড করে? করে না। আর এটার টোটাল সাইকেলে কৃতকাজ কত আসবে? 0 আসবে। ওকে? চলেন দেখি এক্সাম্পল কি দিয়েছি। প্রথমে গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে শুরু করি। সাপোজ ধরেন এইখানে আমি একটা সারফেস নিলাম। এটা কিন্তু দর্পণ না, সবসময় বলি, ঠিক আছে কথাটা? যারা দর্পণ চ্যাপ্টার পড়ে টরে তারা আবার এগুলা দেখলে দর্পণ মনে করে। তাহলে এটা কি একটা সারফেস। এই সারফেসের মধ্যে আমি m ভরের একটা বস্তু রেখেছি। কি রাখছি? m ভরের একটা বস্তু রেখেছি। এখন ধরেন এখান থেকে এটার হাইট হচ্ছে h, এইটুকুর হাইট। ঠিক আছে? কত ধরে নিচ্ছি? এইটুকুর হাইটটাকে আমি h ধরে নিচ্ছি। এখন আমি কাজটা কি করলাম? এখানে আমি একটা কাজ করলাম যে এই m ভরের বস্তুটাকে আমি উঠাইয়া এই উচ্চতায় নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসছি? এই উচ্চতায়। তাহলে এই উচ্চতায় যদি নিয়ে আসি, এখন এখান থেকে কি আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে না? এবং উঠাইতে কি ফোর্স প্রয়োগ করতে হয়েছে কিনা? জি। তাহলে এখানে কৃতকাজ আসবে না? আসবে তো, তাই না? তাহলে এখানে আমরা কৃতকাজ পাবো। ধরেন এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, আমি এই ভূমিটাকে ধরতেছি কত? এ পয়েন্ট, আর এটাকে ধরে নিচ্ছি বি পয়েন্ট। ঠিক আছে? তাহলে এখন দেখেন আমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি,
এ পয়েন্ট থেকে ব্লকটাকে উঠায় বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে, উপর দিকে নাকি নিচের দিকে? উপর দিকে হচ্ছে নাকি নিচের দিকে হচ্ছে বলেন? উপর দিকে হচ্ছে না? সরণ কোন দিকে করতেছে? নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, আর এইটা এই যে এম্বরের ব্লকটাকে উপরের দিকে উঠাচ্ছে, এর উপরে কি করতেছে? এমজি ফোর্স কাজ করতেছে না? তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরের দিকে, এমজি ফোর্স কোন দিকে? নিচের দিকে। তাহলে অ্যাঙ্গেল কত? ডিসপ্লেসমেন্ট এবং এমজি ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি না? তাহলে সেটা কত আসবে? নেগেটিভ ওয়ার্ক ডান হবে না? তাহলে আমি যদি নেগেটিভ ওয়ার্ক ডান বের করি তাহলে ডাব্লিউ এ বি কত আসবে? মাইনাস এমজিএইচ হবে না? এটা কি সবাই ধরতে পারতেছি? দেখেন পুরানো কথা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস কস থিটা। জি ভাইয়া। এফ এস কস থিটা, এখানে কস কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কস হচ্ছে কত? 180। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কি করতেছি? কৃতকাজ বের করতেছি। তাহলে এটা কত আসবে? এমজি। আর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? এইচ। তাহলে এখানে কৃতকাজ কত আসবে? কস 180 মানে কত? -1। তাহলে এখানে কত আসবে? মাইনাস এমজি এইচ। কোথা থেকে কোথা পর্যন্ত? এ থেকে বি পয়েন্ট পর্যন্ত। এটা কি বুঝতে পারতেছি? কারো কোনো কনফিউশন? না। না ভাইয়া। ওকে, তারপরে আসি। এবার আমি কাজটা কি করলাম, এটাকে বি পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে নিয়ে আসলাম। কোথা থেকে কোথায় নিয়ে আসতে যাচ্ছি? বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে বি পয়েন্ট থেকে যদি এ পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে ডিসপ্লেসমেন্ট এবার কোন দিকে হবে? নিচের দিকে। নিচের দিকে হবে না? তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে, এইচ। এমজি কি হবে? উপরের দিকে না? নিচের দিকে। নিচের দিকে হবে, তাই না? তাহলে এমজিও কোন দিকে? নিচের দিকে। কি এমজি উপরের দিকে বলতেছে সুস্মিতা? না, না, নিচের দিকে, নিচের দিকে বলছি। নিচের দিকে, ভেরি গুড। তাহলে কি এমজিও নিচের দিকে, তাই না? তাহলে এমজি নিচের দিকে হলে এবার কাজটা কি আসবে? পজিটিভ হবে না? দেখেন দুইটা একই দিকে আছে, তাহলে কস থিটার জায়গায় কত আসবে? 0 আসবে। তাহলে কস 0 মানে কত? 1। তার মানে আমি কি পাবো? প্লাস One. এমজিএইচ। ওকে, আচ্ছা এখন আমি যদি বলি এখান থেকে গিয়ে এইখানে আসতে কৃতকাজ কত হবে, তাহলে কিভাবে বের করব? এ থেকে বিতে গেলাম, আবার বি থেকে এতে আসলাম, টোটাল কৃতকাজ কত? টোটাল Zero. কৃতকাজ কত? 0। এই কে শূন্য। 0 বলছে? কে বলছে 0? আমি বলছি কনফিডেন্টলি বলছেন? 0। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কত আসবে? মাইনাস এমজিএইচ প্লাস এমজিএইচ। তাহলে কত আসবে ক্যালকুলেশন করলে? 0। এবার আসেন দ্বিতীয় লাইনটাতে আসেন। কনজারভেটিভ ফোর্সের দ্বিতীয় লাইনটাতে কি বলেছিলাম? যে ওয়ার্ক ডান ইন এ কমপ্লিট সাইকেল ইজ 0, তাই না? একটা কমপ্লিট সাইকেলে কনজারভেটিভ ফোর্সের কৃতকাজ 0 হয়, এবং তার উদাহরণ কি দিয়েছিলাম? গ্র্যাভিটেশনাল ফোর্স। কি হচ্ছে, ঠিক আছে লাইনটা? জি জি ভাইয়া। এটাই লেখাইছি। যে এ থেকে বিতে গেলাম, আবার বি থেকে এতে আসলাম। শুরু করেছি কোথা থেকে? এ থেকে। বিতে গেছি, বি থেকে এতে আসছি, তাহলে টোটাল কৃতকাজ কত? এই দুইটা যোগ করব না? এ থেকে বিতে যাওয়ার জন্য যে কৃতকাজ এবং বি থেকে এতে আসার জন্য যে কৃতকাজ, তাহলে টোটাল কৃতকাজ কত? 0। তার মানে আমি এইখান থেকে গিয়ে আবার এখানে আসলে একটা কি পূর্ণচক্র না? তাহলে পূর্ণচক্রের জন্য কৃতকাজ কত হচ্ছে? 0 হচ্ছে। এই লাইনটাই কিন্তু লিখাইছিলাম যে কনজারভেটিভ ফোর্স কার জন্য? কমপ্লিট সাইকেলের জন্য, পূর্ণচক্রের জন্য কি হয়? 0 হয়। এবং সেটা নির্ভর করে কার কার পয়েন্টের উপর? ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট। তাহলে ইনিশিয়ালি কোথায় থেকে শুরু করছি? এখান থেকে। ফাইনালি কোথায় আসছি? এখানেই আসছি। তাহলে এই জন্যই তো কি হয়েছে? 0 হয়েছে। কথা বুঝতে পারছেন? যদি আমি ফাইনালি আরও নিচে চলে আসতাম তাহলে কি 0 হইতো? হইতো না, নেগেটিভ একটা ওয়ার্ক ডান আসতো, তাই না? তার মানে এটা আমার প্রথম যে দুইটা লাইন, সেই দুইটা লাইনকে কিন্তু ফুলফিল করতেছে, ঠিক আছে? তাহলে এখানে তো পথের উপর ডিপেন্ড করে কি করে না, এটা তো আমরা বুঝতে পারতেছি না, তাই না? চলেন এটা বোঝার জন্য একটা কাজ করি। আপনার কথা ড্রপ করতেছিল। এখনো ড্রপ হচ্ছে? না, এখন না, আচ্ছা ঠিক কিছুক্ষণ আছে, আগে ছিল। মেবি নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, এবার আসেন। এখন ধরেন আমি একটা ভার্টিক্যাল সারফেস নিয়েছি। এটা কেমন টাইপের? ভার্টিক্যাল সারফেস। যেমন আপনি এটা দেয়ালের কথা চিন্তা করতে পারেন।
ওকে, সারফেসটা কেমন টাইপের সারফেস? ভার্টিক্যাল সারফেস, ঠিক আছে, এটা কিন্তু হরিজন্টাল সারফেস না। ওকে, তো এইখানে ধরেন আমি একটা এমবরের ব্লক রাখছি, সবাই মনোযোগ দিয়ে দেখি। ওকে, ভাই এই এটা খাড়া দেয়াল। হ্যাঁ খাড়া একটা সারফেস, ঠিক আছে। তো এই খাড়া সারফেসটার উপরে কি রাখছি? এমভরের একটা ব্লক রাখছি। একটু ওয়েট। আচ্ছা, এখন ধরেন যে এখানে 4 কর্নারে 4টা পয়েন্ট নিলাম। এখানে ধরলাম হচ্ছে এ পয়েন্ট, এখানে ধরলাম বি পয়েন্ট, এখানে ধরলাম সি পয়েন্ট, এখানে ধরলাম ডি পয়েন্ট। এই সারফেসটা কীরকম টাইপের সারফেস? ভার্টিক্যাল সারফেস। লিখে দিই, উলম্ব সারফেস। হ্যাঁ, ভার্টিক্যাল সারফেস। ধরেন যে এখান থেকে এ থেকে বি পয়েন্টের যে দূরত্বটা ছিল সেটা হচ্ছে এইচ, থেকে এইটুকুর দূরত্ব এইচ, এবং এখান থেকে এইটুকুর দূরত্ব এইচ দেওয়া আছে। সবগুলার হাইট কত করে? এইচ করে। ওকে, এখন আমি ধরেন যে দুইটা কৃতকাজ বের করতে চাইব। কোন দুইটা কৃতকাজ? আমি যদি এ থেকে বি হয়ে সি পয়েন্টে যাই সেক্ষেত্রে কৃতকাজ কেমন হয়, আবার আমি যদি এ থেকে ডি হয়ে সিতে যাই তখন কৃতকাজ কেমন হয়, এই দুইটা আমরা চেক করব। প্রথমে এ থেকে বি হয়ে যদি সিতে যাই তাহলে আমি কিভাবে বের করতে পারি? ফার্স্টে কিভাবে বের করব? এ টু বি এর ওয়ার্ক ডান, তারপরে ভি টু সি এর ওয়ার্ক ডান, তাই না? তাহলে আমি এই কাজটা করলাম যে এ থেকে বিতে যেতে ওয়ার্ক ডান কত লাগছে এটা দেখি। বলেন তো এখানে কাজ কত আসবে? গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কাজ এখানে কত হবে? 0 হবে। এটা কি সবাই ধরতে পারতাছি যে 0 হচ্ছে? জি ভাইয়া। দেখেন ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, এমজি ফোর্স হচ্ছে এই দিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে কজ 90 কত আসবে? 0 হবে না? কজ 90 যদি 0 হয় তাহলে আমার টোটাল ওয়ার্ক ডান কত আসবে? 0ই তো হবে, তাই না? তাহলে 8 থেকে বি এর জন্য ওয়ার্ক ডান কত? 0 জুল। তারপরে আসেন বি থেকে সিতে যদি যাই তাহলে কি 0 হবে? বি থেকে সিতে তো 0 হচ্ছে না, তাহলে কি আসবে? দেখেন বি থেকে মাইনাস এমজিএস। ভেরি গুড। বি থেকে সি এর জন্য -mgh। হ্যাঁ, বি থেকে সি এর জন্য আমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে? উপরের দিকে। আর এমজি কোন দিকে? নিচের দিকে। তাহলে অ্যাঙ্গেল কত? 180। তাহলে 180 যখন বসাবো তখন কত আসছিল? মাইনাস এমজিএস না? তাহলে এখানে কত আসবে? মাইনাস এমজিএইচ। তাহলে আমি যদি এখান থেকে ওয়ার্ক ডানটা বের করতে চাই কিভাবে? ডাব্লিউ এ টু ভি টু সি, মানে এ থেকে সি এর জন্য যাওয়ার জন্য যে আমার ডিরেক্ট ওয়ার্ক ডান সেটা কত আসবে? কিভাবে বের করবে? এই দুইটা যোগ করে দিব না? তাহলে যোগ করলে কত আসবে? মাইনাস এমজিএইচ। ওকে, ঠিক আছে। তারপরে আসেন এবার আমি কিভাবে যাব? এ হয়ে এ থেকে ডি হয়ে সিতে যাব। তাহলে এ থেকে ফার্স্টে আমাকে কি করতে হবে? ডিতে ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে এ টু ডি ওয়ার্ক ডান কত আসবে দেখে বলেন? এটাও মাইনাস এমজিএস। মাইনাস এমজিএস না? কারণ ডিসপ্লেসমেন্ট কি উপরের দিকে, এমজি নিচের দিকে, তাহলে কত আসবে এখানে? মাইনাস এমজিএইচ। তারপরে যদি ডি হয়ে সিতে যাই তখন কত আসবে? ডাব্লিউ ডি টু সি। এটাও 0। কত আসবে? মাইনাস এমজিএইচ। 0। 0 হবে না? কার কার মনে হচ্ছে মাইনাস এমজিএইচ বা প্লাস এমজিএইচ? দেখেন এটাও কিন্তু 0 হচ্ছে। এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে? এই দিকে, এমজি নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত? 90। তাহলে কত আসবে? 0 হবে না? ভেরি গুড। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত আসতেছে? এ টু ডি টু সি এর জন্য মাইনাস এমজিএইচ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি এবার এইখানে কয় পথে আসছি? একবার কি করছি? এদিক দিয়ে ঘুরে সি পয়েন্টে আসছি, আরেকবার কি করছি? এইভাবে ঘুরে সি পয়েন্টে আসছি। দুইটার জন্যই ওয়ার্ক ডান কি আসছে? সেম আসছে নাকি ডিফারেন্ট আসছে? সেম। সেম। আচ্ছা, তার মানে এখান থেকে কি আমি বলবো এটা পথের উপর ডিপেন্ড করে? না, করে না। করে না কিন্তু। তার মানে সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পথের উপর ডিপেন্ড করে না। প্রথম লাইন। এটা কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপরে। খুবই ইম্পর্টেন্ট
কথা বুঝতে পারছেন? তার মানে আমরা কি বলবো, এটা হচ্ছে পথ ইন্ডিপেন্ডেন্ট। এখন আপনি ধরেন যে এইভাবে না গিয়ে, সাপোজ আমি তো এটা এইভাবে দেখাইলাম, এই দুইটা সহজ এই জন্য। এখন ধরেন আপনি এইভাবে গেলেন, এখান থেকে একবার এখানে আসলেন, তারপরে এখানে আসলেন, তারপরে এখানে আসলেন, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এইভাবে 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 করে এখানে আসলেন, তাও কৃতকাজ কত আসবে? -mgh হবে। মানে যেভাবেই যান না কেন এখানে কৃতকাজ কত আসবে? -mgh আসবে, কারণ এটা কি করতেছে না, পথের উপর ডিপেন্ড করতেছে না। তার মানে সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ পথের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপরে, এবং টোটাল সাইকেলে এর ওয়ার্ক ডান কত আসবে? 0 হবে। ঠিক আছে, এবং সেই ফোর্সগুলো উদাহরণ কি, গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, আইডিয়াল স্প্রিং ফোর্স হতে পারে, ইলেকট্রিক ফোর্স হতে পারে, ম্যাগনেটিক ফোর্স হতে পারে। এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা বলেন, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। সবাই ক্লিয়ার? কথা বলতে হবে। জি ভাইয়া। যারা নতুন তাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার চলেন আরেকটা কনসেপ্ট শিখি, নন কনজারভেটিভ ফোর্স। উঠান, সুন্দর করে উঠান, এগুলো কিন্তু এভাবে পাবেন না, ঠিক আছে? মিস করেন না কোনো পয়েন্ট, ওকে? তাহলে লসটা আপনার হবে, আর কারো না। বইতে একটু লাইনগুলো পড়া দেখেন। নন কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্সে বাংলা কি? অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল। আচ্ছা, অসংরক্ষণশীল বলের বেস্ট একটা এক্সাম্পল কি? ঘর্ষণ বল। এখনই এক্সাম্পল পাবেন। এটা যে এক্সাম্পল কেন দিয়েছি এটার ইমপ্লিমেন্টটা এখনই দেখবেন, ঠিক আছে? চলেন এটা বোঝার চেষ্টা করি কি কি হচ্ছে। ধরেন এখানে আপনাকে একটা সারফেস দেওয়া আছে, সারফেসটা এবার কিন্তু ভার্টিক্যাল সারফেস না, এটা হচ্ছে একটা হরিজন্টাল সারফেস। কি সারফেস? হরিজন্টাল সারফেস। কেউ আমাকে এক্সাম্পল বলতে পারবেন একটা হরিজন্টাল সারফেসের? হরিজন্টাল সারফেসের উদাহরণ বলতে পারবেন? এটার জন্য ভাবতে হয় এত? আজকে সবাই আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় বই আছে ভাইয়া, দাঁড়ায় বই খাড়া করে দিলেই হয়। না, দাঁড়ায় কান্নাকাটি করবেন আর বলবেন, আয়নার সামনে দাঁড়ায় নিজে কান্নাকাটি করবেন আর বলবেন আমি এমন কেন। ঠিক আছে, এটার জন্য আপনার ভাবতে হচ্ছে টেবিল, তারপরে কি বলতে পারি আমরা যে ফ্লোরের উপর দিয়ে হাঁটি, ফ্লোর, এগুলো সব কি হরিজন্টাল সারফেস না, অনুভূমিক সারফেস। আবার বই খাড়া করতে চান কেন মিথিলা? কি বলেন আপনারা? ঠিক আছে, তাইলে কি আসছে? এটা তো বুঝতে পারতেছি যে হরিজন্টাল সারফেস কি, টেবিল, আপনার হচ্ছে যে আমরা যে ভূমিতে হাঁটি সেগুলাই তো, সব কিছুই তো হরিজন্টাল, তাই না? তো দেখেন, এই হরিজন্টাল সারফেসে আমি একটা কর্নারে এম বরের একটা ব্লক রাখছি। কত বরের ব্লক রাখছি? এম বরের ব্লক। এখানে ধরেন আমি এম বরের একটা ব্লক রাখলাম, ব্লকের ভর হচ্ছে এম, ওকে? আর পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টটা বলা হচ্ছে বি পয়েন্ট, এটাকে দিলাম সি পয়েন্ট এবং এটাকে দিলাম ডি পয়েন্ট। আচ্ছা, এই হরিজন্টাল সারফেসটাতে আপনার এখন যদি বলি ফ্রিকশন আছে কি নাই, ঘর্ষণ আছে? ঘর্ষণ আছে কি নাই? নাই কিভাবে বুঝবো যে নাই। ঘর্ষণ আছে কি নাই? আছে দেওয়া নাই। ঘর্ষণ গুণক দিয়ে নাই। ঘর্ষণ গুণাঙ্ক দেয়া নাই। হ্যাঁ। সুস্মিতা হচ্ছে যে দিব্য দৃষ্টিতে দেখে ফেলেছে এখানে ঘর্ষণ আছে, ঠিক আছে? সুস্মিতা যেহেতু এখানে দেখে ফেলেছে, আমরা ধরেন যে এখানে ঘর্ষণ দিয়ে দিলাম। এই মিউটা দেওয়ার অর্থটা আচ্ছা, কি? ঠিক আছে। এখানে ঘর্ষণ আছে, ঠিক আছে? এটা যদি না দিতাম তাহলে কি দাঁড়াতো এখানে? এটা একটা স্মুথ সারফেস যেখানে ঘর্ষণ নাই। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই মিউটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে ঘর্ষণ আছে। ওকে, এবার আসেন এইটুকু ডিস্টেন্স কত, এটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? ধরেন এইখান থেকে এ টু বি এর দূরত্ব হচ্ছে ডি, কত? ছোট ডি, ঠিক আছে? আবার বি টু ডি এর দূরত্ব কত? বি টু সি এর দূরত্ব হচ্ছে ডি, ওকে? হ্যাঁ, এই ডিটা কোথায় লিখতে হলো? ঠিক আছে, আপনারা সুন্দর করে পাশাপাশি লিখে নেবেন, ওকে? এবার আসেন, আমি কি করব? আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসব, সেক্ষেত্রে ওয়ার্ক ডান বের করব। বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাব, সেক্ষেত্রে ওয়ার্ক ডান বের করব। সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে যাব, সেক্ষেত্রে ওয়ার্ক ডান বের করব। এবং ডি পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে আসব, সেক্ষেত্রে ওয়ার্ক ডান বের করব।
কথা বুঝতে পারছেন? আমার জবটা কি, প্রথমে এ টু বি এর জন্য ওয়ার্ক ডান বের করতে চাই, তাহলে কি আসবে বলেন এবার? আপনারা তো ফ্রিকশন পড়ে ফেলেছেন, এখন বলেন যে এ থেকে বি এর জন্য ওয়ার্ক ডান কত হবে? মাইনাস মিউ এন ডি। কত আসছে? কেউ কিছু বলছিলেন, কত আসছে বলেন? জিরো হবে। 0 হবে? কে? ইসরাত? না ইসরাত তো ভাইয়া, 0 হয় না। ইসরাত বলতেছে 0 হবে। আচ্ছা দেখেন, আমরা শিখাই দিচ্ছি এটা কি হবে। ওয়ার্ক ডান আমরা কার উপর ডিপেন্ড মাইনাস করব? মিউ এন ইন্টু ডি মাইনাস মিউ এম ইন্টু ডি। একটা মিসিং হয়েছে, ইন্টু ডি। একটা মিসিং হয়েছে। জি জি জি, মাইনাস মিউ এম জি ইন্টু ডি। জি বলবেন না? ঠিক আছে, চলেন দেখি কি হচ্ছে। আমরা কি জানি, এই ফ্রিকশন দ্বারা কৃত কাজ, ফ্রিকশন বল কিভাবে বের করে? এফএস। এখানে কি আসবে? স্ট্যাটিক ফ্রিকশন না? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি? মিউ ইন্টু এন। যারা হচ্ছে যে এইটা প্রথম দেখতেছেন, এটা নিয়ে আর গল্প বলবো না, অনেকবার বলছি এটা নিয়ে, ঠিক আছে? জাস্ট এটা আপনারা জেনে রাখেন যে এটা মিউ ইন্টু এন হয়। ফ্রিকশন বল কিভাবে বের করতে হয়? মিউ ইন্টু এন দ্বারা। ভাই আমি এন বলছিলাম। এন বলছিলেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তো হয়েই গেছে। এন মানে হচ্ছে এমজি, তাই না? ওকে দেখেন, তাহলে মিউ ইন্টু কত? এন। এটা হচ্ছে ফ্রিকশন বল দ্বারা, ফ্রিকশনের বল, ফোর্স, ঠিক আছে? এগুলো কিভাবে আসছে আসলে আমরা এগুলো আলোচনা করে আসছি অনেকবার, কিছুদিন আগেও একবার আলোচনা করেছি। তো এইখানে এনটা কি? এনটা হচ্ছে আপনার অভিলম্ব প্রতিক্রিয়া বল। এখানে এটা দেখায় দিই। সাপোজ ধরেন এটা হচ্ছে একটা সারফেস, তো এই সারফেসের এন কিভাবে বের হবে? এম বরের একটা ব্লক রাখলাম এখানে, তো এইটা কি আসতেছে, নিচে এমজি ফোর্স কাজ করবে, আর উপরে কি করবে? অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে না। এই জন্যই তো এটা সারফেসটা ভেঙে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে না। যদি এমজি ফোর্সের ভ্যালুটা বেশি হতো তাহলে চিন্তা করে দেখেন, এই ব্লকটা মাটিটা ভেঙে নিচের দিকে চলে আসতো না? এমন কি হয়? হয় না। তার মানে একটা কি রিয়াকশন ফোর্স অ্যাক্ট করতেছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা রিয়াকশন ফোর্স না, ঠিক আছে? বাট এটা আমরা বলি, তাহলে এটার বিপরীত দিকে একটা বল কাজ করবে না, তাহলে বলটা কত আসবে? আর হবে, রিয়াকশন যেহেতু বললাম। তাহলে এটাকে আমরা আর বলতে পারি, অথবা কি বলতে পারি? এন বলতে পারি, ঠিক আছে? তাহলে এই এন এর ভ্যালুটা কত আসবে? এন ইজ ইকুয়াল টু কত আসবে? এমজি হবে না? এন ইজ ইকুয়াল টু এমজি বলা যায়। তাহলে এখানে আমরা কি লিখবো? মিউ ইন্টু কত? এন এর ভ্যালুটা আমরা এমজি বসাইতে পারি। ওকে, এবার দেখেন, এবার কথা হচ্ছে যে আমরা ফ্রিকশন বলটা পাইছি, ঠিক আছে? তো আমি যদি ব্লকটাকে এখান থেকে এইদিকে নিয়ে আসতে চাই, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ডান দিকে নাকি বাম দিকে? বাম দিকে। বাম বাম দিকে। দিকে। এটা কি সবাই বুঝতে পারতাছি? যদি আমি ব্লকটাকে ধরে এই ডান দিকে আনতে চাই, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ডান দিকে নাকি বাম দিকে? যারা নতুন বলেন তো কোন দিকে কাজ করবে? বাম দিকে কাজ করবে না? বিপরীতে। বিপরীতে। এটা কি বুঝতে পারতাছি সবাই? কারো তো কোনো জি। কনফিউশন নেই? ওকে, তাহলে বিপরীত দিকে যদি কাজ করে, দেখেন ফোর্স কাজ করতেছে বিপরীত দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডান দিকে, তাহলে অ্যাঙ্গেল কত? 180। যদি 180 হয় তাহলে এইটার ওয়ার্ক ডান কত আসবে? নেগেটিভ ওয়ার্ক ডান, তাই না? তাহলে কত আসবে এখানে? হুম। এফ এস। এখানে আমরা ডাব্লিউ ইজ ইকাল টু কী লিখবো? দেখেন একটা লিখে দিই, এফ এস ইন্টু কত আসবে? ডি। তাহলে এফ এস এর ভ্যালু কত? এখানে কস কত আসবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে এফ এস এর ভ্যালু কত? মিউ এম জি, তারপরে ইন্টু কত? ডি। কজ 180 মানে কত? -1। তাহলে কত আসবে এখানে? মাইনাস মিউ এম জি ইন্টু কত? ডি। এইটার এই এত সময় ধরে এটাই বুঝাইছি, বুঝতে পারছেন? যারা আগের ক্লাস করছে এটা আগে ধরে ফেলার কথা, তাদের জন্য এত বলতে হতো না। আপনাদের জন্য এতক্ষণ কি টুকটুক করে গল্প বলতে হলো। তারপরটা দেখেন, বি থেকে সি এর জন্য যদি চিন্তা করি, কত আসবে ওয়ার্ক ডান বলেন? এটা কিন্তু কোন ধরনের সারফেস? হরিজন্টাল সারফেস, সেম হবে না?
আমি দৌড়ে এটাকে নিয়ে যাচ্ছি, ফ্রিকশন লাগবে, এদিকে ডিসপ্লেসমেন্ট উপর দিকে জি ভাইয়া সেম হবে। এমজি লাগাই দেবেন। এটা তো এরকম না, তাই না? তাহলে কত আসবে? মাইনাস মিউ এমজি ইন্টু কত ডি, ধরতে পারতাছি। তাহলে এইখানেও কি আসবে? মাইনাস মিউ এমজি ইন্টু কত ডি, ঠিক না? এটা কিন্তু ভার্টিক্যাল সারফেস না, আবার বলতেছি এটা হরিজন্টাল সারফেস, লিখে দিছি। তারপরে আসেন বি থেকে সি এর পরে এবার সি থেকে ডি যদি চিন্তা করি, সি থেকে ডি এর জন্য কত আসবে? সেম হবে কি না? সেম। সেম হবে না? দেখেন আমি এইদিকে ব্লকটাকে নিয়ে আসবো, তাহলে ফ্রিকশন কাজ করবে এইদিকে, ডিসপ্লেসমেন্ট এইদিকে, অ্যাঙ্গেল কত? 180। সিমিলারলি কত? মাইনাস মিউ এমজি কত ডি, তাহলে এইখানেও আস্তে আস্তে কত? মাইনাস মিউ এমজি ইন্টু কত ডি। তারপরে আসেন ডি থেকে এর জন্য কত হবে? এটা বলেন দেখে। সেম হবে না? সেম হবে, জি ঠিক আছে, রিঅ্যাকশনটা হচ্ছে সেম হবে। ওকে, আমরা সেমই দিলাম। তাহলে মিউ এমজি ইন্টু কত ডি। এবার বলেন আমি যদি এখান থেকে এখানে আসতে চাই, এখান থেকে এখানে আসতে চাই, এখানে না বললাম, এইভাবে বলি, ধরেন যে একদম পূর্ণ চক্রের কথা যদি বলি সহজ ভাষায়, যদি পূর্ণ চক্রের জন্য যদি বলি কত হবে? যদি এ পয়েন্ট থেকে এভাবে সার্কুলারভাবে ঘুরে, এভাবে ঘুরে যদি এ পয়েন্টে আসি, তাহলে ওয়ার্ক ডান কত আসবে? -4 mu mgd। -4 UMGD। -4 মিউ এমজি ডি না? হ্যাঁ, তাহলে এইখানে ওয়ার্ক ডান কি শূন্য হচ্ছে? না হচ্ছে না। না, কখনোই শূন্য পাওয়া সম্ভব? না। সম্ভব না কিন্তু, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান পূর্ণচক্রের জন্য কত পাচ্ছি? কমপ্লিট সাইকেলের জন্য ডাব্লিউ ডাব্লিউ এ বি সি ডি এ, মানে এ থেকে শুরু করে আবার ঘুরে ফিরে কোথায় আসবে? এতেই তো আসবো। তাহলে সেখানে কত আসতেছে? -4 মিউ এমজি ইন্টু কত ডি। তাহলে এটা কি নন জিরো না? জিরোর তো সমান না, তাই না? তার মানে এবার আসেন লাইনটাতে, যে লাইনটাতে বলেছিলাম যে এটা কি পথের উপর ডিপেন্ড করতেছে? কোন পথে যাচ্ছি তার উপর ডিপেন্ড করতেছে না? কোন পথে যাচ্ছি তার উপর কি করতেছে? ডিপেন্ড করতেছে। কারণ ফ্রিকশনের ভ্যালুগুলা প্রত্যেকটা পয়েন্টে যে সেম হবে এটা তো আমি জানি না। জানি তো না। ওকে, তাহলে এইখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য কি করতেছে? আলাদা আলাদা আসতেছে, তার মানে পথের উপর ডিপেন্ড করবে। এবং কমপ্লিট সাইকেলের জন্য, পূর্ণ ঘূর্ণনের জন্য কৃতকাজ কি শূন্য হবে? হবে না। তাহলে যেহেতু শূন্য না হয়, তার মানে এটা কি নন কনজারভেটিভ ফোর্স। আর এটা কার জন্য হচ্ছে? ফ্রিকশনের জন্যই তো হচ্ছে, ঘর্ষণ থাকার জন্যই তো এইটা হচ্ছে রিজনটা, তাই না? তার মানে ঘর্ষণ বল কি অসংরক্ষণশীল বলের উদাহরণ। আচ্ছা, এবার এইটাকে, এই যে আমি ডাব্লিউ এ বি সি ডি এ লিখলাম, এটাকে আরেকভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় জানেন? এটা কি কমপ্লিট না? তাহলে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে একটা গোল দিতে পারি, সাইক্লিক যেটাকে বলা হয়, আর আপনারা এটাকে লুপ বলতে পারেন সহজ ভাষায়, অর্থাৎ লুপ ইন্টিগ্রেশন। লুপ ইন্টিগ্রেশন বলতে কি বুঝি? পূর্ণচক্র। এগুলো আবার সিমিলারলি পরিচিত হবেন, যেমন ভাই ইলেকট্রিক এটা না ফোর্স। ফ্লাস্কে চিহ্ন দেখছি, এই চিহ্ন ফ্লাক্স ফ্লাস্কে। এমন না, ফ্লাক্স হচ্ছে এমন। এইটা দ্বারা কি বুঝবো? ইন্টিগ্রেশনের উপর গোল দিলে এটা টোটাল লুপের জন্য ইন্টিগ্রেশন, বুঝতে পারছেন? পূর্ণ চক্রের জন্য এই যে গোল দিলাম মানে এটা পূর্ণ চক্র বোঝাচ্ছে। এটা বলা হয় লুপ ইন্টিগ্রেশন বা সাইক্লিক ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এইটা দেখেন, এটার ওয়ার্ক ডান কত আসবে? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ নট ইকুয়াল টু কত আসবে? 0 হবে। এটা কার জন্য? নন কনজারভেটিভ ফোর্সের জন্য। এফ ডট এস ভেক্টর মানেই তো ওয়ার্ক, তাই না? ওয়ার্ক ডান, তার মানে পূর্ণ চক্রের জন্য ওয়ার্ক ডান এখানে কি হবে না? 0 হবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? নন কনজারভেটিভ বা অসংরক্ষণশীল বল। ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কিনা বলেন? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ক্লিয়ার।